আচ্ছা, এইটুকু ক্লিয়ার তো? তাহলে আমি চোখটাকে দুইটা ভাগে ভাগ করলাম কি দিয়ে? লেন্স দিয়ে। এখন এই লেন্সটাকে আমি কি একটু যদি লেন্সটাকে টান টান করে ধরে রাখতে হয়, ঠিক আছে? এখন লেন্সটাকে টান টান করে ধরে রাখার জন্য একটা লিগামেন্ট আছে আর একটা মাসেল আছে। কিসে আট করার দরকার না, দেখেন ভালো করে। তাহলে একটা জিনিস দেখেন, আমরা শুধু পার্টগুলোর নাম মুখস্থ করি একটু। এটার নাম কি? লেন্স। এটার নাম হচ্ছে কি? সাসপেনসরি লিগামেন্ট। দেখেন আপনাদের বইয়ের কত নাম্বারটা? সাসপেনসরি লিগামেন্ট। এটার নাম হচ্ছে সিলিয়ারি মাসেল। আরেকটা হচ্ছে কি? সিলিয়ারি মাসেল। তাহলে তিনটা উপাদান চলে গেল না? একটা হচ্ছে কি? লেন্স, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি? সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্টের কাজ কি? লেন্সটাকে টান টান করে ধরে রাখা। আরেকটা হচ্ছে সিলিয়ারি মাসেল, সাসপেনসরি লিগামেন্টটা যার সাথে লেগে থাকতেছে। তাহলে কি তিনটা একত্রে হয়ে গেল না? এবার আসেন, এই তিনটা তো কোনো সমস্যা নাই। চোখে কিন্তু আমরা মাঝখান দিয়ে চিন্তা করতেছি, এত কঠিন করে চিন্তা করা যাবে না। আপনাকে আঁকতে হবে অল্প সময়ের মধ্যে সবগুলো উপাদান সহ। এরপরে দেখেন, আমরা চোখের এই অংশটাকে একটু কি বড় করে আঁকবো, কারণ এই অংশটা কি 5 ভাগের 6 ভাগের 5 ভাগ, তাই না? 6 ভাগের 5 ভাগ। এই অংশে মনে রাখতে হবে যে আমাদের চোখের এই অংশটাতে কি আছে। পেন্সিলে আঁকবেন ধীরে ধীরে, ঠিক আছে? দেখেন এই অংশের চোখের যে স্তর, আমরা বলি কি লেয়ার। চোখের লেয়ারের কথা চিন্তা করলে চোখের কি 3টা লেয়ার আছে। কয়টা? 3টা। চোখের লেয়ার কয়টা? 3টা। কি কি লেয়ার? একদম বাইরের লেয়ার একটা, ভিতরের লেয়ার একটা, মাঝখানের লেয়ার একটা। বাইরের লেয়ারকে বলা হয় স্ক্লেরা। কি বলে? স্ক্লেরা। মাঝখানের অন্তরকটাকে বলা হয় করোয়েড। আর একদম ভিতরে যেটা আছে এটার নাম হচ্ছে কি? রেটিনা। তাহলে আরো 3টা চলে গেল, স্ক্লেরা, করোয়েড, রেটিনা। এই স্ক্লেরা, করোয়েড, রেটিনা হচ্ছে কি চোখের যে কি লেয়ার। তাহলে চোখের কয়টা লেয়ার আছে? 3টা। একদম বাইরের লেয়ারের নাম কি? স্ক্লেরা। মাঝখানেরটার নাম কি? করোয়েড। তারপরেরটার নাম কি? ভিতরের ইয়াটা রেটিনা। রেটিনাতে কি 2 ধরনের কোষ থাকে। রেটিনাতে কয় ধরনের কোষ থাকে? 2 ধরনের কোষ থাকে। আমরা ধরে নিচ্ছি জাস্ট। রেটিনাতে 2 ধরনের কোষ আছে। একটা কোষকে আমরা বলতেছি রড সেল, আরেকটাকে কি বলতেছি? কোন সেল। রড সেলের কাজ কি? আবছা আলোতে দেখতে সাহায্য করা। রড সেলের কাজ কি? আবছা আলোতে দেখতে। তার মানে যখন আলো কমে যায় তখন আমরা মানুষকে দেখি, বুঝি, তাই না? ওই সময় যে আমরা মানুষকে দেখি, বুঝি, এটার কাজ কি? রড সেলের কাজ। কোন সেলের কাজ কি? উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করা, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা রাতকানা নামে একটা রোগ পড়বো, ঠিক আছে? রাতকানা রোগটা কেন হয়? ভিটামিন এর অভাবে রাতকানা হয়। এখন প্রবলেম হচ্ছে ভিটামিন এর অভাবে রাতকানা হয়, এটা যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি ভিটামিন এর অভাবে রাতকানা কেন হয়। ঠিক আছে, আমরা একেবারে ছোটবেলা থেকে পড়ে আসছি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এর এইটা দিয়ে চিকিৎসা করা যাবে না, আপনাকে জানতে হবে কি কেন হয়। ভিটামিন এর অভাবে রাতকানা কেন হয় ম্যাডাম? তাই তো জানতে চাচ্ছি স্যার। কই জানতে চান না, আমি না জিজ্ঞেস করলাম। আমি তাকিয়ে আছি জানার জন্য স্যার। ও আচ্ছা, বলেন খালেদা, বলেন ভিটামিন এর অভাবে রাতকানা কেন হয়? কে জানেন? মালদি বলেন ভিটামিন এর অভাবে কেন রাতকানা হয়? আচ্ছা বলতেছি আমরা। এখানে তো আমরা বললাম যে আমাদের রেটিনাতে কি 2 ধরনের সেল থাকে, তাই না? একটা হচ্ছে কি রড সেল, আরেকটা কি কোন সেল। এখন কথা হচ্ছে রড সেলের কাজ কি? আবছা আলোতে দেখতে সাহায্য করা, তাই না? যখন আলোটা কমে যায় তখন দেখতে সাহায্য করে কি? রড সেল। আর কোন সেলের কাজ কি? বেশি আলো যখন উজ্জ্বল। এখন আমরা যে দেখতেছি কি রেসপন্সিবল ফর কোন সেল। তাহলে কোন সেল কাজ করতেছে এখন? রড সেল কাজ করবে যদি লাইট চলে যায় হঠাৎ করে এখন, ঠিক আছে? এখন এই রড সেলের মূল উপাদান হচ্ছে রেটিনল। তার মানে কি রেটিনল ভিটামিন এর আরেকটা নাম। তার মানে ভিটামিন এ হচ্ছে রড সেলের মূল উপাদান। তার মানে যদি ভিটামিন এ না থাকে রড সেল মূল উপাদানের মানে কি রড সেল কাজই করতে পারবে না, ঠিক আছে? সেই জন্য আপনার শরীরে যদি ভিটামিন এর অভাব হয় রড সেল কাজ করতে পারবে না, যেহেতু রেটিনল হচ্ছে রড সেলের মূল উপাদান, তাই না? আর রড সেল যদি কাজ করতে না পারে তাহলে কি আপনি আবছা আলোতে চোখে দেখবেন না,
তার মানে আপনি কিন্তু দিনের বেলায় চোখে দেখবেন, উজ্জ্বল আলোতে চোখে দেখবেন। যখন আলোটা কমে যাবে, রড সেলের কাজ হবে, তখন রড সেল কি আর ঠিক মতো কাজ করবেন, আপনি কিচ্ছু চোখে দেখবেন না। তাহলে কি যে ব্যক্তি রাত কানা সে কিন্তু রাত কানা না, দিন কানাও। দিনের ভেতরেও যদি অন্ধকার কোনো ঘরে ঢুকে সেখানেও কি সে চোখে দেখবে না। মূল কথা আবসা আলোতে সে চোখে দেখবে না, কিন্তু উজ্জ্বল আলোতে কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে ভিটামিনের অভাবে রাত কানা কেন হয়? প্রশ্নের উত্তর কি হবে এটা সেকেন্ড সেমিস্টারে যে জানবেন। তারপরও এখন বলে দিলাম জাস্ট যে ভিটামিন এ হচ্ছে রড সেলের মূল উপাদান। ভিটামিন এ ছাড়া রড সেল কাজ করতে পারে না। রড সেল যদি কাজ না করে আমরা আবসা আলোতে কি দেখবো না? চোখে দেখবো না। আর আবসা আলোতে চোখে না দেখাকে আমরা কি বলতেছি? রাত কানা। ঠিক আছে, ওকে। তাহলে এইটুকু শেষ তো। রড সেলের কয়টা সেল, মানে রড রেটিনাতে কয় ধরনের সেল থাকে? দুই ধরনের। কি কি? রড সেল এন্ড কোন সেল। ওকে, এখানে তাহলে কয়টা জিনিস চলে গেল? তিনটা। একটা হচ্ছে চোখের যে লেয়ার, সেই লেয়ারের নাম কি? স্ক্লেরা, করোয়েড, আরেকটা কি? রেটিনা। রেটিনাতে কয় ধরনের সেল আছে? দুই ধরনের। কি কি? রড সেল এবং কোন সেল। ওকে, এবার দেখেন চোখে একটা নার্ভ থাকে, তাই না? চোখে যে নার্ভটা থাকে সেই নার্ভটার নাম কি? যে নার্ভটা কেটে গেলে চোখটা একদম ভ্যালুলেস, ডাবল জিরো, এই চোখের আর কোনো দাম নাই। অপটিক নার্ভ। ঠিক আছে, তাহলে অপটিক নার্ভ আছে না? দেখেন অপটিক নার্ভের ভিতরে এমন একটা জায়গা আছে বা এমন একটা বিন্দু আছে, যে বিন্দুতে কোনো বস্তুর প্রতিবিম্ব যদি পড়ে ওই বস্তুটাকে আমরা দেখতে পাবো না। ঠিক আছে, এটাকে বলা হয় কি? অপটিক ডিস্ক, বিন্দু। তাহলে আরো দুইটা গেল, একটা গেল অপটিক নার্ভ, আর অপটিক নার্ভের উপর এমন একটা জায়গা আছে যেখানে কোনো বস্তুর প্রতিবিম্ব পড়লে আমরা সেটা দেখতে পারি না। ওকে, তাহলে সেটা কি? অপটিক ডিস্ক। এখন দেখেন এই যে লেন্স এবং রেটিনার মাঝখানে একটা ঘন তরল পদার্থ থাকে। কি থাকে? কোথায় থাকে? লেন্স এবং রেটিনার মাঝে। এই তরল পদার্থের নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। কি নাম? ভিট্রিয়াস হিউমার। তাহলে লেন্স এবং রেটিনার মাঝখানে যে তরল পদার্থ থাকে তার নাম কি? ভিট্রিয়াস হিউমার। তাহলে এখানে কি কি জিনিস পেলাম আমরা? হ্যাঁ, ভিট্রিয়াস বডি বলতে পারেন, ভিট্রিয়াস হিউমারই বলে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি পেলাম? দেখেন লেন্স পেলাম, তাই না? সিলিয়ারি কি সাসপেন্সরি লিগামেন্ট পেলাম, সিলিয়ারি মাসেল পেলাম, স্ক্লেরা পেলাম, করোয়েড পেলাম, রেটিনা পেলাম। রেটিনাতে আবার কি? রড সেল, কোন সেল। এখানে হচ্ছে কি? ওই যে অপটিক নার্ভ, অপটিক ডিস্ক। অনেকগুলো পেলাম না? 1 2 3 4 5 6 7 8 9টা পেয়ে গেছে। 16টা থেকে অলমোস্ট কি অর্ধেকের বেশি হয়ে গেছে। তাহলে এত কঠিন চোখ। এরপরে দেখেন এটা গেল কি অংশ, যে অংশটা ভিতরে থাকতেছে। এখন বাইরের অংশটা আমাদের আসতে হবে না? বাকি অংশগুলো কোথায় আছে? বাইরে। তাহলে বাইরের অংশে যে প্রথম অংশটা, মোটামুটি এই কয়েকটা মুখস্থ করেন তাহলে আমরা খুশি। শেষ বলে কোনো কথা না, আপনি যত ডিপে যাবেন তত বেশি আসবে, অবস্থার কোনো জিনিস নাই। ঠিক আছে, এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে কি? বাহিরের প্রথম বাইরের অংশ, সেটার নাম কি? কর্নিয়া। ঠিক আছে, তাহলে কর্নিয়া। ওকে, এরপরে দেখেন এই জায়গায় দেখেন আমরা দেখতেছি আমাদের চোখে কি লেন্সের উপরে আলো কতটুকু পড়বে। ঠিক আছে, এই আলো দিয়ে তো এখানে প্রতিবিম্ব হবে। তাহলে কোনো বস্তু দেখার জন্য সুনির্দিষ্ট অ্যামাউন্টের আলো কি চোখের ভিতরে ঢুকতে হবে। তাহলে চোখের যে লাইন দিয়ে লেন্সের উপর আলোটা ঢুকছে এই লাইনটাকে আমরা বলি চোখের মণি। ঠিক আছে, এটার নাম কি? পিউপিল। কি নাম? পিউপিল। আর পিউপিলটা যেটা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, যে পেশিতে পিউপিলটা নিয়ন্ত্রিত হচ্ছে, এটার নাম কি? আইরিশ। কি হয় দেখবেন আমাদের এই চোখের মণিটা কি ছোট বড় হয় না? কেমনে ছোট বড় হয়? যখন আমরা অন্ধকারে যাই তখন এটা কি হয়? বড় হয়। কখন বড় হবে? যখন এই আইরিশটা কি হবে? সংকুচিত হবে, তাই না? আইরিশটা যদি ছোট হয়ে যায়, সংকুচিত হয়, তাহলে কি এটা বড় হয়ে যাচ্ছে না? আবার আইরিশটা যদি প্রসারিত হয় এটা কি ছোট হয়ে যাচ্ছে না? তাহলে এটা ডিপেন্ড করতেছে কার উপর? আইরিশের উপর। এবং আইরিশের এই সংকোচন প্রসারণটা কিসের জন্য নিয়ন্ত্রিত হচ্ছে? চোখের ভিতরে কতটুকু আলো ঢুকবে তার উপরে। আমি যদি কোনো অন্ধকার ঘরে যাই, ওখানে আলো কম না, তাহলে ওইখানে পর্যাপ্ত আলো চোখের ভিতরে ঢোকার জন্য কি করবে?
পিউপিলটা বড় হয়ে যাবে, মানে আইরিশগুলা ছোট হয়ে যাবে, তখন আমার চোখের মনিটা কি দেখা যাবে, বড় দেখা যাবে। এখন হঠাৎ করে অন্ধকার থেকে যদি উজ্জ্বল আলোতে চলে আসি, আমার চোখে একটা ঝলকানি লাগবে আলোর, তাই না? হঠাৎ করে আমি কিছুই কি দেখতে পারবো না, কারণ এত বেশি পরিমাণ আলো চোখের ভিতর ঢুকে যাচ্ছে যে আমি মূল জিনিসটা কি কিছুই দেখতে পারবো না। তখন কিছুক্ষণের মধ্যে আবার দেখা শুরু করবো, কখন? যখন আমার আইরিসটা আবার লম্বা হয়ে যাবে, প্রসারিত হবে, পিউপিলটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তখন ভিতরের আলো ঢোকাটা নিয়ন্ত্রিত হয়ে যাবে, তখন আবারও আমি কি সব জিনিস দেখতে পারবো। একই সমস্যা হয় না যে আমি আলো থেকে যদি হঠাৎ অন্ধকারের ভিতরে পড়ি, তাহলে কি পিউপিলটা ছোট থাকে, বেশি পরিমাণ আলো কি করতে পারে না, চোখের ভিতরে ঢুকতে পারে না, আমি কোনো জিনিসই কি দেখতে পারি না। ওই সময় আস্তে আস্তে কি হয়, ধীরে ধীরে সব জিনিস ক্লিয়ার হতে থাকে। কারণ কি, চোখের মনি হচ্ছে স্যার পিউপিল। হ্যাঁ ঠিক আছে, তাহলে পিউপিল হচ্ছে ফাঁকা জায়গাটা, সহজ কথা, ঠিক আছে? ফাঁকা জায়গা যেটাতে কি হয়, চোখের ভিতরে লেন্সের মধ্যে আলো প্রবেশ করে, ঠিক আছে? তাহলে লেন্সের মধ্যে আলো প্রবেশ করে কি দিয়ে, পিউপিল দিয়ে। আর পিউপিলের ইয়াটা নিয়ন্ত্রিত হয় কি দিয়ে, আইরিস দিয়ে। দেখেন আইরিস দিয়ে যখন নিয়ন্ত্রিত হয়, দুইটা চেম্বার তৈরি হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার, এটা হচ্ছে কি পোস্টেরিয়র চেম্বার। এই চেম্বারের মাঝখানে, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র চেম্বারের মাঝখানে কি থাকে, এক ধরনের তরল পদার্থ থাকে। এই তরলের নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার, হিউম্যান। ঠিক আছে? তাহলে অ্যাকুয়াস হিউমার কোথায় থাকে, অ্যান্টিরিয়র কর্নিয়া এবং লেন্সের মাঝখানে। কর্নিয়া এবং লেন্সের মাঝখানে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র চেম্বার থাকে, ওই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র চেম্বারে যে লিকুইডটা ফ্লুইডটা থাকে সেটার নাম কি, অ্যাকুয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার কোথায় থাকে, লেন্স এবং রেটিনার মাঝখানে যে ফ্লুইডটা থাকে তার নাম কি, ভিট্রিয়াস হিউমার। তাহলে ভিট্রিয়াস হিউমার এবং কি অ্যাকুয়াস হিউমার, এই দুইটা তরলের চাপের কারণেই কিন্তু কি তৈরি হচ্ছে, ইন্ট্রাঅকুলার প্রেসার তৈরি হচ্ছে, তাই না, আইওপি। ঠিক আছে, এই আইওপি বেশি বা কম হলে কি হবে, মনে করেন আইওপি বেড়ে গেছে, তাহলে কি হবে, গ্লুকোমা। গ্লুকোমা। এটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে, ডিপেন্ড করতেছে, দুইটা একটা নির্দিষ্ট পরিমাণে আছে, তাই না? এই যে অ্যাকুয়াস হিউমার এবং কি ভিট্রিয়াস হিউমার, এখন বিভিন্ন ক্লিনিক্যাল কন্ডিশনের কারণে কি হবে, এদের যে লেন্সের উপর একটা চাপ আছে, এই চাপটা কি কম বা বেশি হবে। যদি বেশি হয়, যে রোগটা হচ্ছে এটার নামে আমরা কি বলতেছি, আইওপি বেড়ে যাচ্ছে, প্রচুর বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে গ্লুকোমা। এখন ওপেন অ্যাঙ্গেলও হতে পারে, বাইরেটা যদি কমে যায় তাও চাপ বাড়বে না, হ্যাঁ, দুইটার একটা নির্দিষ্ট অনুপাত আছে, তাই না? যদি এটা কমে যায় এদিক থেকে চাপ বাড়বে, এটা কমে গেলে এদিক থেকে চাপ বাড়বে, তাই না? এটা হতে পারে কি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হতে পারে, ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা কি হতে পারে, ওইটা পরে, রোগটা আমরা পরে। চোখের পানিটা আসে কোন স্তর থেকে, তাই না? চোখের পানিটা আসে, এখানে একটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটা চোখের পার্ট বলতেছি না, এইখানে একটা গ্ল্যান্ড থাকে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ঠিক আছে? তাহলে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে কি আসে, চোখের পানিটা আসে, ঠিক আছে? চোখের পানি কোথায়, ছানি তো একটা স্তর, এই যে আমাদের চোখের সামনে যে অংশটা খোলা আছে বাইরে, এটার উপরে কি একটা হালকা কি স্তর পড়ে, ঠিক আছে? এই স্তরের কারণে চোখের ভিতরে কি আলো প্রবেশ করে না, চোখ কিন্তু ঠিক আছে, তাহলে চোখের ভিতর লাইটটা কি যাচ্ছে না, চোখের ভিতর লাইটটা না গেলে আপনার কি চোখে দেখবেন না, আবসা আবসা দেখবেন, ঝাপসা ঝাপসা দেখবেন, ঠিক আছে? আরেকটা জিনিস, এই যে কর্নিয়া, কর্নিয়ার উপর একটা পাতলা আবরণ আছে, এই আবরণটাকে আমরা বলতেছি কি কনজাংটিভা। কি নাম, কনজাংটিভা। চোখের উপরে যে পাতলা আবরণটা থাকে তার নাম কি, কনজাংটিভা, ঠিক আছে? আর কোনটা বাকি আছে, এই স্ক্লেরাইটিস যখন বলতেছেন তখন তো স্ক্লেরার ইনফ্লামেশন, তাই না? ইনফ্লামেশন যত রোগ আছে সব করবেন যখন অপথ্যালমোলজি ডিজিজ করবেন, ডিজিজ অফ অপথ্যালমোলজি, ঠিক আছে? আপাতত শুধু আমরা বলতেছি চোখের যে পার্টগুলো আছে, যেমন স্ক্লেরা যদি আপনি না জানেন, এটা তো কি চোখের একটা লেয়ার, তাই না? বাইরের লেয়ারটাকে বলতেছি কি আমরা স্ক্লেরা। তাহলে আগে স্ক্লেরাটা চিনতে হবে, এরপরে কি যত ইনফ্লামেশন আছে, কনজাংটিভাইটিস, ব্লিফাইটিস, তাই না, যত ইনফ্লামেশন আছে সব করবেন তখন। জি, চোখের পার্টগুলো এভাবে এঁকে দিলে আপনার জন্য সহজ, আর যদি লিখে দেন তাহলে বর্ণনা লিখতে হবে যে কোথায় কোনটা থাকে। আর যদি সময় না পান তাহলে কি অ্যাটলিস্ট নামগুলো লিখে দিবেন, যেন কিছু নাম্বার পান, তাই না?
হবে না কেন? আচ্ছা এরপরে লাস্টের আগের কোশ্চেন আজকে খতম দাঁড়াবি তাই না? একটু সময় নিয়েই করতেছি। তাহলে এখন কি পড়বো আমরা? সূরা নাসের আগের সূরা ফালাক। সূরা ফালাক পড়লে কি আর একটা সূরা বাকি থাকবে, সূরা নাস, মানে আরেকটা কোশ্চেন বাকি থাকবে আমাদের, তাই না? স্যার দুটো কোশ্চেন বাকি রেখে দেন স্যার। না ম্যাডাম, স্যার ভিডিওগুলো একটু করে দেন। কিসে আগামী ক্লাসে দিলে কোনো লাভই নাই। যা লাভ সব এই ক্লাসে দিলে হবে। এই ক্লাসে দিলে একটু পড়বেন, আগামী ক্লাসে দিলে বসে থাকবেন। আচ্ছা দেখেন, এবার আমরা পড়বো কি পার্ট অফ ইয়ার, সিম্পল পার্ট অফ ইয়ার, জাস্ট কানের সিম্পল অংশ। ঠিক আছে, আমরা দেখি কানের পার্টের ভিতরে কি প্রথমে যে অংশটা আছে সেটার নাম কি? এক্সটার্নাল। এই যে এই অংশটা, তাই না? তাহলে এই অংশটা আমরা একটু এঁকে নেই। কান আঁকানো সবচেয়ে বিরক্তিকর। কোনটা আঁকানো মজা? তাও চোখটা স্যার ভালোই লাগলো, কানটা বিরক্ত লাগতেছে। সবথেকে স্যার মনে হয় হাত আঁকানো। কি আঁকানো? হাত যে হাতটা রাখবো ওটা কি 5 ইন্ডিয়ার মতো পড়ছে? এই যে রাখা হাত আঁকছে। সবই জানবেন, কেমন তো শুরু করলেন। আচ্ছা তুমি বুঝে নেবেন। হ্যাঁ, ডিপ টিউবওয়েলের মতো অনেকটা। চারটে বলে দাও। তো ভয় পাওয়ার কিছুই নাই। আজকে মাথায় আছে, চলো আমরা জানি না। তোমার কত খতম স্যার। প্রবলেম নাই। স্যার কত বলে কি দেয় বৃষ্টি? স্যার এই যে কলম আছে অনেকগুলা। কলমে কালি আছে, আমি এমনি আস্তে হালকা করে আঁকাইলাম। ও, আচ্ছা, আমরা জাস্ট কানটাকে যদি একটু খেয়াল করি, কানের তিনটা পার্ট। একটা পার্ট হচ্ছে একদম এক্সটার্নাল পার্ট, ঠিক আছে? এই পর্যন্ত আমরা ধরবো কি কানের বাহিরের অংশ, এটা কি এক্সটার্নাল। কি পার্ট? এক্সটার্নাল। এক্সটার্নাল পার্ট। এই যে মাঝখানের এতটুকু, এটা যে মিডল ইয়ার। এটা হচ্ছে কি মিডল। মিডল ইয়ার। আর ভিতরের এটুকু কি বলতেছি? Inner. ইন্টারনাল ইয়ার বা ইনার ইয়ার। ইয়ার শেষ। ঠিক আছে, তাহলে একটা কানের কয়টা পার্ট? তিনটা। তিনটা পার্ট। কি কি? এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। ঠিক আছে, এখন কথা হচ্ছে এক্সটার্নাল ইয়ারে কি থাকে? এইটা হচ্ছে পিনা। পিনা। এটা কি? পিনা থাকে, এই যে কানের লতি, কানের এই অংশটাকে বলা হয় পিনা। ঠিক আছে, এটাকে কি বলা হয়? পিনা। পিনা। পিনার পরে কি? এক্সটার্নাল টিম্প্যানেটিক ক্যাভিটি। অ্যাকাস্টিক মিটাস। হ্যাঁ? এখানে তো অ্যাকাস্টিক মিটাস। এখানে লেখা আছে স্যার এক্সটার্নাল অ্যাকাস্টিক মিটাস। না, আমরা জাস্ট এখান থেকে দিব কি সিম্পল এই পর্যন্ত। দেখেন, এটা হচ্ছে টিম্প্যানেটিক ক্যাভিটি, সরি ক্যানেল। এটা কি? ক্যানেল স্যার এখানে আছে টিম্প্যানেটিক ক্যানেল। হ্যাঁ, অডিটরি ক্যানেল বললে হবে, একই জিনিস। হ্যাঁ, আছে। অডিটরি ক্যানেল বললে হবে, ঠিক আছে? তাহলে অডিটরি ক্যানেল অথবা টিম্প্যানেটিক ক্যানেল। আর এটা হচ্ছে কি? ইয়ারড্রাম। অথবা কি? টিম্প্যানেটিক মেমব্রেন, মানে কানের পর্দা। তাহলে কানের পর্দা থাকতেছে কি এই জায়গায়? ইয়ারড্রাম বলেন বা কি টিম্প্যানেটিক মেমব্রেন বলেন। তাহলে আমরা এক্সটার্নাল ইয়ারে তিনটা পার্ট পাচ্ছি। কি কি? একটা হচ্ছে পিনা, একটা হচ্ছে কি অডিটরি ক্যানেল, আর একটা হচ্ছে কি টিম্প্যানেটিক মেমব্রেন। এখানের সাথে ওখানে মিলে হচ্ছে স্যার এখানে তো পিনা দিয়ে নাই স্যার। বইয়ের সাথে লেখা মিলিয়ে নেন, লেখা না। লিখে নেন এই তিনটা। তাহলে কি বললাম যে এক্সটার্নাল এয়ারে তিনটা পার্ট করবেন। একটা হচ্ছে কি, যে বাইরের অংশটা, এটা কি করে? বিভিন্ন সাউন্ড গুলাকে কানের এই স্পোনের ভিতর ঢুকাতে কি করে? সাহায্য করে। যদি অনেক বড় হতো হয়তো আপনি আরো বেশি জিনিস শুনতেন, তাহলে কি বিভিন্ন শব্দ কানের ভিতরে কি ঢুকে যেত, পাগল হয়ে যেতে পারতেন। আর মাঝখানে অংশটা কি? মিডল ইয়ার। মিডল ইয়ারে জাস্ট কি থাকে? তিনটা বোন। এটা আমরা আগেই পড়ছি। কি থাকে? মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস। স্ট্যাপিস। তিনটা বোন থাকে, তার সাথে কি? টিম্প্যানেটিক ক্যাভিটি। টিম্প্যানেটিক মেমব্রেন দেয়া। ক্যাভিটি। মেমব্রেন তো সামনে আগেই পড়ে ফেলছি। মেমব্রেন মানে কি? পর্দা। পর্দা। পর্দাটা আগে থাকে। ফুল লেখছে তাহলে। ওকে, তাহলে মাঝখানে কি থাকতেছে? মিডল ইয়ারে তিনটা বোন থাকতেছে, আর হচ্ছে কি ক্যাভিটিটা থাকতেছে। মিডল ইয়ারে এই তিনটা বোন ছাড়া আর কিছু নাই। সেই কারণে কি মিডল ইয়ারে যথেষ্ট ফাঁকা জায়গা আছে, এবং এই ফাঁকা জায়গা থাকার কারণে দেখবেন মধ্যকর্ণে বিভিন্ন রকম প্রবলেম হয়। আমাদের খুব একটা মারাত্মক প্রবলেম কি? ওডাইটিস মিডিয়া। ঠিক আছে, এখানে ব্যাকটেরিয়া জমে, কানে পানি আসে, কানে পুজ জমে, যা জমে সব এই জায়গাটাতে হয়। মিডিল
ঠিক আছে, যাদের কানের পর্দা ফেটে গেছে তাদের কি হয়, বিভিন্ন ধুলাবালি এই জায়গাটাতে আসে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে যদি আসে, এই জায়গাটাতে কি হয়, ইনফ্লামেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে ওটাইটিস মিডিয়া খুব কমন একটা জিনিস। ওটাইটিস মানে ইয়ারে, মিডিয়া মানে কি মাঝখানে। ঠিক আছে, ভিতরে দেখেন যেখানে পার্টগুলো দেওয়া আছে সবচেয়ে খুঁজে পার্ট দেওয়া আছে না ভিতরে, অথবা এর আগে পড়ছেন না ফার্স্ট ইয়েতে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, ভিতরে দেওয়া আছে মেলিয়াস ইনকাস স্ট্যাপিস। এরপরে হচ্ছে ভিতরের পার্ট। ঠিক আছে, ভিতরের পার্টে কি কি আছে? ঠিক আছে, ভিতরের পার্টে অনেক কিছু আছে, তাই না? এর ভিতরে কমন যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে কি, নার্ভ আছে, তাই না? অডিটরি নার্ভ আছে। ঠিক আছে, আপনি যে ওই লেখার সাথে কিসে, আমি তো সবগুলা বলি নাই। ককলিয়া, ভেস্টিবুল, এগুলো তো আমি বলবো। এই যে ভেস্টিবুল ও ককলিয়ার নার্ভ, এটার আরেকটা নাম হচ্ছে, আমরা বলছিলাম না ওইখানে যে অডিটরি নার্ভের একটা নাম আছে, ভেস্টিবুল ও ককলিয়ার নার্ভ। আচ্ছা একটু দেখেন, এটার নাম হচ্ছে কি, ভেস্টিবল। কি নাম? ভেস্টিবল। এটার নাম হচ্ছে কি, ককলিয়ার। এটার নাম হচ্ছে কি, সেমি সার্কুলার ক্যানেল। এটার নাম হচ্ছে কি, ইউস্টিশিয়ান টিউব। ঠিক আছে, আর এখান থেকে যে নার্ভটা যাচ্ছে, এই নার্ভের নাম কি, অডিটরি। এই যে দেখেন ভেস্টিবুল, ককলিয়ার, তাহলে নাম হচ্ছে কি, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। মানে একটা নার্ভের নাম মুখস্থ থাকলে দুইটা অর্গানের নাম কি মুখস্থ হয়ে যাবে। ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, তাহলে এই অংশটা হচ্ছে কি, প্রথম যে মানে কি স্টেপিসের পরে যে অংশটার নাম কি, ভেস্টিবুল। একদম শামুকের মতো যে অংশটার নাম কি, ককলিয়ার। তাহলে এখান থেকে যে নার্ভ বের হচ্ছে এটার নাম কি, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। ওকে, আর এই যে সেমি সার্কুলার ক্যানেল, এটার মাধ্যমে আমরা কি করি, ব্যালেন্স নিয়ন্ত্রণ করি। ঠিক আছে, আমাদের যে শরীরের ব্যালেন্সটা, সামনে গেলে দেখেন পেছনের অংশটা কি সামনে পিছনে চলে যাচ্ছে, আমি সামনে গেলে এটা কি সামনে চলে আসতেছে, আমার হাঁটার বিভিন্ন দিক নিয়ন্ত্রণ, তাই না? এমনি করলে কি দেখেন, এটা সামনে চলে গেছে, এটা কি পেছনে আসতেছে। তাহলে শরীরের যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্স নিয়ন্ত্রণের জন্য কাজ করে কে, সেমি সার্কুলার ক্যানেলটা। সবই দেওয়া আছে, নামগুলো দেওয়া নাই। এই যে আমরা বললাম ককলিয়ার, ভেস্টিবল, ইউস্টিশিয়ান টিউব, সেমি সার্কুলার ক্যানেল, তারপরে কি ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। শেষ তো, শেষ স্যার। এই আরেকটা শুধুমাত্র এখন নাচ পড়লে শেষ। স্কিন স্যার, এটা হ্যাঁ স্কিন মানে ঠিক আছে, লাস্ট কোশ্চেন, স্কিনের লেয়ার কয়টা, স্কিনের ফাংশন কি, এটা আপনারা পড়ে নিলেও পারবেন। লেয়ার দেয়া আছে। স্কিনের লেয়ার হচ্ছে কয়টা, দুইটা। একটা হচ্ছে কি, বুঝি না আপনার কথা, এমনি তো দেখা যাবে। কাছে আসে না কো স্পষ্ট বুঝে যাবে। আপনার চিত্র তো দেওয়া আছে বইয়ে, স্যার শেষ। আপনার চিত্র আঁকানোর আরেকটা ভালো ভালো বলে দেয়, ইউটিউবে যা বলবেন যে হাউ টু ড্র এ ইয়ার, দেখবেন 100টা ইয়ার আঁকানোর চিত্র চলে আসবে। আমি দেখছি স্যার। সো আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, শুধু জিনিসগুলো বুঝেন কোথায় আছে। এটা কি স্যার আর্ট করে দিতে হবে? হ্যাঁ, ইয়ার আর্ট করতে হবে? না না আর্ট করে দিতে হবে না মানে, আর্ট করে দিতে হবে না। যে আর্ট করে দিবে সে আপনার চেয়ে বেশি মার্কস পাবে না। আপনি যদি লিখে দেন, স্যার নাট করতে যাই যদি একটা প্রশ্ন নিয়ে বসে থেকে স্যার সব ব্লাড আগাইতে গিয়ে তো পুরোটা সময় শেষ করছি। ব্লাড হার্টের লোক হার্ট আচ্ছা যেটাই করছেন আপনাকে এটাও বুঝতে হবে যে আমার টাইম মেইনটেইন করতে হবে, এটাও বুঝতে হবে যে আমাকে কি ভালো করে আনসার করতে হবে। আমাদের সুন্দর করে লিখতে হবে। অ্যানাটমি ফিজিওলজিতে আপনি চিত্র যত কম দিবেন তত কম মার্কস পাবেন, খুব স্বাভাবিক। চিত্রটা দেখে ঠিক আছে, একটা হচ্ছে কি পাস করানোর জন্য মার্কস, অর্থাৎ কি সেলের চিত্র আসছে, চিত্র পারেন না, সেলের অর্গানেলস গুলো লিখে দিয়েছেন, এখন দয়া করে 1 2 2.5 1.5 যাকে যেটা দেওয়া যায়। চিত্রতে যে লেখা বলে এটা যদি স্যার আপনার মতো সংগীতে আরে এটা কোশ্চেন জি না, এটিএম এ এটা দিবেন যখন আপনি কি পড়াচ্ছেন কোথাও, কারণ এখানে পুরাটা লিখতে গেলে যথেষ্ট সময় লাগবে, বাট আপনি যখন ছাত্র তখন আপনাকে কি পুরা নামই লিখতে হবে, এটা কি ভাষা? কারণ মূল জিনিস এটা না। আপনি টিএসএইচ এটা আপনি তখনই বলতে পারবেন যখন আপনি জানেন যে এটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তাই না? তার মানে পুরাটা জানার পর আপনি স্যার এগুলো কি এই যে ভাষা? আপনি অর্ধেক করে লিখবেন, মার্কস অর্ধেক করে দিব, 2 পুরাটা দিব না, এই যে এইটুকু লিখে রাখবেন। আমি জানতে চাই। স্যার আমি যাই। ওকে, স্যার 4 তারিখে ক্লাসের ভিডিওটা স্যার অল্প দেয়া স্যার। যতটুকু আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি।
আচ্ছা ওইগুলো লাগবে না আপনাদের। কি এগুলা অনেক জায়গায় আছে হ্যাঁ, ওইগুলো কারোর নাম বা ওইটা কি প্রিন্টিং মিস্টেক, প্রিন্টিং সরি ফন্ট হয়ে গেছে। সব জায়গায় এই আচ্ছা আমি কি বললাম লাস্টে, আপনাদের তাহলে নেক্সট ক্লাস আমরা একটা পরীক্ষা, নেক্সট ক্লাসে না, না। নেক্সট ক্লাসের পরের ক্লাসে, তাই না? 16 তারিখ একটা পরীক্ষা নিব, ক্লাস টেস্ট। পরীক্ষা এই সপ্তাহে কিছু ভিডিও স্ক্রিনটাকে রেখে দেবে। স্ক্রিন বলে দিলাম তো, এই যে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে ইপিডার্মিস, হাইপোডার্মিস আর ফাংশন, কাজটা করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওকে।